হৃদিকা হুডি, হাতমোজা আর মাস্ক মনে করে নিজের সাথে করে আনা ব্যাগে নিয়েছে। শরীর অনেক ফুরবল হয়ে গেছে তার, সামনের দাঁত সহিত প্রায় সব চুল উঠে গেছে। আদ্রিতের পিছন লোক লাগিয়েছিল, জানতে পেরেছে আদ্রিত আখিকে নিয়ে বর্তমানে এক জায়গায় যাচ্ছে, সেখানটার ঠিকানাও আদ্রিশ জানতে সক্ষম হয়েছে। বর্তমানে সেই উদ্দেশ্যে বেরিয়েছে। আজ যাই হয়ে যাক, আদ্রিশ আখিকে ছিনিয়ে নিয়ে আসবে আদ্রিতের কাছ থেকে মন স্থির করে নিয়েছে। এদিকটায় আদ্রিত আখিকে নিয়ে সুন্দর সে গন্তব্যের দিকে এগোচ্ছে। আচ্ছা আখি, হৃদিকার বিরুদ্ধে কোনো স্টেপ নিলে না যে? তুমি আমায় সেদিন ইন্সপেক্টর জিসানকে কিছু বলতে দিলে না। আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে হৃদিকা তোমাকে না কিছু করে বসে। আর আমার যতটুকু মনে হয় হৃদিকাই প্রমত্ত অঙ্গনা। হৃদিকাই প্রমত্ত অঙ্গনা আমি শিওর, কিন্তু তার কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আমি গতকাল ইন্সপেক্টর জিসানকে হৃদিকা সম্পর্কে সবকিছু জানিয়েছি। আমিরুল আর নীলিমা কেসের জের ধরে ইন্সপেক্টর জিসান হৃদিকার পরিবারের খোঁজে ওদের ঢাকায় থাকার স্থানে পৌঁছাতে পারলেও বরিশালে ওরা কোথায় থাকেন তা খুঁজে বের করতে পারেননি। অতঃপর আমি সবকিছু জানালে উনি শিওর খবর পেতে বরিশাল যান হৃদিকার বাড়িতে। আসলে উনারা বেশি বিভ্রান্তিতে ছিলেন, কারণ হৃদিকা আমিরুলের সাথে যশোরে তাহমিনা নামে ছিল। তার কারণ ছিল আমিরুল হৃদিকাকে নিয়ে সেখানে থাকত, সে খবর যাতে পরিচিত কেউ না পায় বা বুঝতে পারে, তাই ছদ্মনামে থাকছিল। তাছাড়া ওর পরিবার আর বেশ আত্মীয় স্বজন ওকে হৃদু নামেই ডাকত, তাই আমিরুলের পরিবারের কাছ থেকে ওর পুরো নাম জানতে পারেননি ইন্সপেক্টর জিসান। এই হৃদিকা সত্যিই ভাবনার বাইরে, আদৃশ্যের কপাল বলতে হবে। হা 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 হা, কি ফেলে কি আনলো! এত খুশি হবেন না। আপনি কি জানেন আপনি নিজের কপালে কি জুটিয়েছেন? হয়তো বা হৃদিকা থেকেও ভয়ঙ্কর কেউ আমি। তুমি যতই ভয়ঙ্কর হও না কেন, ভালোদের জন্য সবসময়ই কল্যাণকর, আর আমার জন্য তো আমার জীবন। সবকিছুতে রোমান্টিক ডায়লগ এনে ঢুকানো মিস হয় না? সাথে এত সুন্দরী রমণী থাকলে যে কেউ রোমান্টিক হতে বাধ্য হবে। দেখো না, আমি তোমার প্রেমে আসতো ঢ্যাঁড়স থেকে গাজরে পরিণত হয়ে গেছি। আপনিও না? হা হা হা। যাক, নিরামিষতা অল্প কেটেছে আপনার। কমপক্ষে হাসাতে তো পারেন এখন আমায়। মুক্ত ঝরানো সেই হাসি দেখার জন্য তো আমি জোকার হতেও রাজি। হয়েছে, আর কিছু হতে হবে না, ড্রাইভিংয়ে মনোযোগ দিলেই হবে। বর্তমানে আখিকে নিয়ে আদৃত পৌঁছাল বেশ বড় একটা সুইমিং পুল প্রান্তে। সুইমিং পুলের পানিতে ভাসমান অজস্র ফুল, মধ্যখানে ফুল দিয়েই বড় একটা হাট বানানো, আর তার মধ্যে লিখা দৃথি। পুলের চারপাশে অজস্র বেলুন ও ফুল সাথে মোমবাতিও শোভা পেয়েছে। আখি এবার বেশ উৎসুক হয়ে জানতে চাইল, এই দৃথি এর মানে? আদৃত প্লাস আখি সমান দৃথি। সুন্দর না? অদ্ভুত, একদম আপনার মতো। কথাটা বলে আখি মোহিত দৃষ্টিতে তাকালো আদৃতের দিকে। কালো শার্টটা একদম তার গায়ের মাপ অনুযায়ী, যা লেপ্টে আছে গা বরাবর। হাতের শক্ত পেশিগুলো জানান দিচ্ছে শার্টের ভিতর থেকেই। গালের সেই খোঁচা দাড়ি, সাথে তৃপ্তির সেই হাসিখানা, কপালে এসে লেপ্টে পড়া চুল, সবকিছুই আজ যেন আখিকে আবারও আরেক দফা আদৃতের প্রেমে ফেলছে। সেই 6 বছর আগে আখি ঠিক এভাবেই তো এই সুদর্শন পুরুষের প্রেমে পড়েছিল। আদৃতের সব দিক আখিকে তার প্রতি যেন টানত খুব করে। হঠাৎ আখির ধ্যানে বিঘ্ন ঘটাল আদৃত। এই যে ডাসাহেবা, কি এমন দেখছেন? দেখছি কেউ কিভাবে এতটা নিখুঁত ভালোবাসতে পারে। কেন সেদিন সানিয়া আর আদৃশের ধোকায় পড়লাম। জীবনের 6টা বছর আপনার মতো মানুষের সান্নিধ্য হারালাম। পিছনে ফিরে তাকিয়েও না, সুখ হারিয়ে ফিরে পাওয়ার অনুভূতিটাও যে আলাদা এক ভালোলাগার শিহরণ তৈরি করে মনে। আছি তো আজ থাকব সারা জীবন, কথা দিলাম। তা চলো তোমাকে কিছু দেখাই। অতঃপর আদৃত আখিকে নিয়ে পুলের অন্য এক প্রান্তের দিকে গেল। সেখানেও লাল পোলাপের পাপড়িতে বড় একটা হাট বানানো। আদৃত সেই হাটের মধ্যেখানে আখিকে নিয়ে দাঁড় করাল। তারপর হুট করে তার সামনে হাঁটু গেড়ে বসল।
হাতে আদ্রিতের লাল তাজা গোলাপ। প্রেমময় স্বর ফটিয়ে বলতে লাগল, আংটি তো আগেই পরিয়ে দিয়েছি সুখ, তবে মনের কথা সোজা ভাষায় আজও প্রকাশ করতে পারিনি। ভাবতে পারো লাল গোলাপের আশ্রয় এই অধমের ভালোবাসা প্রকাশের এটা ছোট্ট এক প্রচেষ্টা মাত্র। তুমি আমার কাছে এই লাল গোলাপের মতোই সুখ, যাকে পেতে আগে তার কাটার বিষাদ গায়ে মাখতে হয়েছে। তবে অবশেষে তার সান্নিধ্য পেয়েছি। আমার জীবনে শুধু একটাই চাওয়া সুখ। সে চাওয়াটা শুধু তুমি, পাওয়াটাও তুমি হবে। অটল বিশ্বাস যে আছে আমার আল্লাহ তায়ালার প্রতি। ভালোবাসি বড্ড তোমায়, হারিয়ে গেলে নিজেকেই হারিয়ে যাব। বলো না ভালোবাসো আমায়ও। ভালোবাসি আমার ডাক্তার সাহেবকে। সত্যিই বাসো তো? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আখির তিনবার দিয়ে উঠা স্বীকারোক্তিতে আদ্রিতের খুশিতে দ্বিগুণ আমেজ যোগ হল। উঠে দাঁড়িয়ে আখিকে জড়িয়ে নিল নিজের বুকের সাথেল। আখিও জড়িয়ে ধরল আদ্রিতকে। কিছুক্ষণ পর আখি বেশ লজ্জা নিয়ে আদ্রিতকে ছাড়িয়ে নিল নিজের কাছ থেকে। অতঃপর লজ্জামিশ্রিত হাসিতে তাকে পাশ কাটিয়ে চারপাশ ভালো করে দেখতে লাগল। চারিদিকেই ফুল আর বেলুনের ছড়াছড়ি, কিছু কিছু জায়গা পড়েই লিখা, ভালোবাসি সুখপাখি। ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ হিটলার, দৃথি, ভালোবাসি সুখ। আরও না জানি কত কি, যা ফ্লোর থেকে নিয়ে আশপাশের দেয়ালগুলোতেও শোভা পেয়েছে। আখি একটা মোমবাতির পাশে দাঁড়িয়ে তার পাশে ফুলের পাপড়িতে লিখা দৃথি শব্দটা বিমোহিত হয়ে দেখছিল। ঠিক তখন আদ্রিত পিছন থেকে তার গলায় একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয়। অতঃপর আখিকে সেখানেই রাখা ফুলে সজ্জিত একটা আয়নার সামনে নিয়ে যায়। তার পিছনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? হুম, কিন্তু আমার কাছে সবকিছুর থেকে বেশি পছন্দের আপনি। আদ্রিত আলতো হেসে এবার একটা লাল গোলাপ আখির কানে গুজে দিয়ে গাইতে শুরু করে, বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো নাকো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম। আদ্রিত আখির হাত ধরে তাকে নিয়ে গিয়ে পুলের পাশটায় বসালো। তার হাত ধরে থাকা অবস্থায় তার পাশে বসল, এদিকে গানটা গাইতে থাকল, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এবার আখিও গাইল, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম। দুজন একে অপরের দিকে তাকিয়ে গানটি গেয়ে গেল, যাতে ব্যক্ত করল দুজন দুজনাকে নিজেদের মনের প্রেমময় ভাব। গান শেষে বেশ লজ্জায় পড়ল দুজনই, একে অপর থেকে চোখ সরিয়ে নিল। পুলের পানিতে পা ভিজিয়ে রেখেছে দুজনই। বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পর আখি আদ্রিতের কাঁধে মাথা রেখে চাঁদের প্রতি দৃষ্টি স্থির করল। আদ্রিত আখির হাত নিজের হাতে নিয়ে নিজেও চাঁদের প্রতি মনোনিবেশ করল। আজকের পূর্ণ চাঁদ আখি আদ্রিতের জীবনের পূর্ণতার আভাস যেন দিয়ে যাচ্ছে। ভালোবাসি সুখ, আমি ভালোবাসি আমার সাহেবকে। তখনই পিছন থেকে আদৃশের ঝাঝালো স্বর কানে এলো দুজনের। আদৃশ আখি বলে চেঁচিয়ে উঠেছে। আদ্রিত আখি কিছু না বুঝে হতভম্ব হয়ে উঠে দাঁড়ালে আদৃশ আর তাদের ভাবার কোনো পথ না দিয়ে সোজা আদ্রিতের মুখে কিছু স্প্রে করলে আদ্রিত জ্ঞান হারিয়ে পড়ে গেল সাথে সাথেই। আদৃশ সে সুযোগে একটা ধারালো ছুরি নিয়ে আদ্রিতের উপর ঝাঁপিয়ে পড়তে নিলে আখি তাকে এক ধাক্কাতে বেশ দূরে ছিটকে ফেলে। তোমার সাহস হলো কি করে আদৃশ আমার আদ্রিতের উপর এভাবে অ্যাটাক করার? উনার সাথে শক্তিতে পেরে উঠার সক্ষমতা তো নেই তোমার, তাই উনাকে অজ্ঞান করেছ তাই না? তবে ভেব না আমি বেঁচে থাকতে উনার কিছু হতে দিব। আখি তুমি এমনটা করো না আখি, কেন ওই আদ্রিতের প্রতি দরদ দেখাচ্ছ? তুমি তো শুধু আমার আখি, তুমি আমার সাথে চলো, আমি আদ্রিতকে কিছুই করব না। লজ্জা করল না তোমার ওই নোংরা মনে আবার আমাকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে?
অন্য নারীর শরীরে মন ভরে গেছে তো এখন এসেছ আবার আমার কাছে। আখি ক্ষমা করে দাও প্লিজ ফুলপ্রি, আর কখনো এমন হবে না, চলো না আমার সাথে প্লিজ। আদৃশ কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে, যেন মানসিক ভারসাম্যহীন কেউ। আখি এবার বেশ তাচ্ছিল্য সহিত বলল, এই পাগলামি তোমার ততদিন ঠিক ছিল যতদিন তুমি একামিতে আবদ্ধ ছিলে আদৃশ। তোমার এসব এখন দেখতে আমার ডং আর ন্যাকামো ছাড়া কিছুই মনে হচ্ছে না, প্লিজ তুমি চলে যাও। আমি তোমাকে না নিয়ে যাব না। এই বলে আখির হাত ধরে তাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার উদ্দেশ্যে হাত বাড়াবে তখনই তার মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত করে পিছন থেকে কেউ একজন, সাথে সাথে আদৃশ জ্ঞান হারিয়ে লুটে পড়ে। আখি ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হুডিওয়ালা মাস্ক পরিহিত কাউকে, বুঝতে তার বাকি নেই কে সেই জন। হুডিওয়ালা জন এবার ছুরি নিয়ে আদৃশের উপর প্রহার করতে নিলে আখি তাকে এক ঘুষিতে বেশ দূরে ফেলে দেয়। তেরে গিয়েই এক টান দিয়ে তার মুখের মাস্ক খুলে ফেলে। চুরের মতো তাকিয়ে থাকে হৃদিকা তার দিকে। এবার আখি তাচ্ছিল্য হেসে বলল, আমি জানতাম হৃদিকা তুই নকল প্রমত্ত অঙ্গনা, যে নিজের স্বার্থের গায়ে আঘাত দেওয়া লোকদের খুন করে বেড়ায়, যাকে বলো বদ্ধ উন্মাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি প্রমত্ত অঙ্গনা, আমিই সবার খুন করেছি। ওই শিউলি, আব্দুল, মিশু, আমিরুল, নীলিমা, কলি, লিজান, ইয়াসমিন সবার খুন আমি করেছি আর এখন তোকেও মারব। তারপর আদৃশকে মারব, আমি সবাইকে মেরে ফেলব যারা আমার পথের কাটা হবে। তার মানে তুই সবাইকে মেরেছিস? কিন্তু কেন হৃদিকা? বুঝলাম তুই শিউলিকে মেরেছিস কারণ ও তোর আর আব্দুলের পথের কাটা ছিল, কিন্তু আব্দুলকে কেন মারলি? মিশু, আমিরুল, কলি, মিজান তাদের সাথে তোর কিসের শত্রুতা ছিল? ওদের কেন মারলি তুই? আর প্রমত্ত অঙ্গনা নামে কেন মারছিস সবাইকে? হ্যাঁ আমি মেরেছি ওদের, যারা আমার হতে পারে না তারা অন্য কারো কেন হবে? আব্দুল, ওকে আমি ভালোবেসেছিলাম, আমায় বলেছিল আমি শিউলি থেকেও বেশি সুন্দরী, আমাকে দেখলে ও চোখ ফেরাতে পারে না, ও আমার জন্য শিউলিকে ছেড়ে দিবে, এই বলে রাতের পর রাত কাটিয়েছে আমার সাথে। কিন্তু পরে কি করল? ধরা পড়ার পর আমাকে অগ্রাহ্য করে, ওই শিউলির জন্য উতলা হয়ে পড়ে, আমাকে এক মুহূর্তে ভুলে যায়। আমার পরিবারও আমার বিরুদ্ধে চলে গিয়ে ওই শিউলির প্রতি দরদ দেখাচ্ছিল। আমার সন্তান মেরে দিয়েছিল ওরা, তাই সেদিন ওই শিউলিকে মেরে ফেলি। সারা পরিবারকেও সেদিন মেরে ফেলতাম কিন্তু ওরা আমায় ধরে মানসিক হাসপাতালে দিয়ে আসে, ওখানে আমাকে বন্দী করে নেওয়া হয়, না জানি কত ধরনের ট্রিটমেন্ট করত আমার উপর, ঔষধ আর পাগলদের চেঁচামেচি সবকিছু আমাকে আরও বিরক্ত করে তুলত। রোজ ওখান থেকে বেরিয়ে আসার সহস্র রকম চেষ্টা করতাম কিন্তু পারতাম না। জানতাম আমি স্বাভাবিক আচরণ করলে আমাকে ছেড়ে দেওয়া হবে আর আমি তাই করলাম। আমি এমনটা দেখালাম যে আমি একদম ভালো হয়ে গেছি, একটা মশা মারারও মনোভাব আমার মধ্যে আর নেই, আর দেখ না তা কাজ করে গেল। ওই পাগলের ডাক্তারেরা আমি শুধরে গেছি ভেবে আমায় ছেড়ে দিল। আমি বেরিয়ে এলাম, বাবা মা আমায় অনেক আদর করে ঘরে তুলে নিল। আমি তাদের কাউকে মারিনি কারণ ওদের মারলে সরাসরি আমি ফাঁসতাম, তাছাড়া ওদের মারলে আমার থাকা খাওয়ার ব্যবস্থা কেমনে হতো, ওদের বাঁচিয়ে রাখি আমি আমার স্বার্থে। কিন্তু আব্দুলকে মেরে দেই, তারপর কিছুই ভালো লাগত না। তোর কাছে এলে তোর দামি কাপড় চোপড় পেতাম, তোর দামি গাড়িতে চড়তে পারতাম, ভালো খাবার খেতে পারতাম, তাই ছোটবেলা থেকেই তোর পাশে পাশে থাকার চেষ্টা করে যেতাম আমি। কিন্তু ওই আমার বুড়ো বাপ তা হতে দিত না। তখন আব্দুলের খুনের তদন্ত চলছিল, তাই নিজেকে বাঁচাতে আমার বুড়ো বাপের সাথে ঢাকা চলে আসি। এখানে আসার পর হঠাৎ একদিন আমিরুলের সাথে দেখা হয় একটা কাজের সন্ধানে গেলে। বাবাকে বলেছিলাম কাজ করব বলে ঢাকা এসেছি, তাই কাজের সন্ধানে গিয়ে বাবার বিশ্বাস জয় করতে চেয়েছিলাম। ওখান থেকেই আমিরুলের সাথে পরিচয় হয় আর ওর ঠিকানা পাই আমি। ওকে পছন্দ হয় আমার, জানতে পারি ও আমার আত্মীয় নীলিমারই স্বামী, তাই অনেক করে একটা জব তাদের বাড়ির পাশের এনজিওতে নেই।
নীলিমা বোকা ছিল। আমি এনজিওতে যাওয়া আসার সমস্যার কথা বললে বলল কয়েকদিন ওর ওখানে থেকে যেতে আর পরে স্যালারি পেলে বাসা ভাড়া করে চলে যেতে। আমার কাজ হয়ে গেল। আমি ঢুকে পড়লাম নীলিমার ঘরে। অতঃপর আমিরুলকে আমার রূপের জালে ফাঁসালাম। আমিরুল আমাকে পেতে চাইলে আমি ওকে বিয়ের কথা বললাম, কারণ আব্দুল আমার সাথে যা করেছে আমি তা আবারও চাইনি আমার সাথে হোক। আমিরুল মেনে গেল, কিন্তু নীলিমা সবটা জেনে গেল। আমাকে ঘর থেকে বের করে দিল নীলিমা, কিন্তু আমিরুল পাগল হলো আমার জন্য। লুকিয়ে বিয়ে করে যশোর চলে গেল আমাকে নিয়ে। আমরা অনেক সুখে ছিলাম সেখানে। আমার নাম পরিবর্তন করায় আরো নির্দ্বিধায় যাচ্ছিল দিন, কিন্তু মিশু বড্ড পেরেশান করত। আমিরুল যখন তখন ওর কাছে চলে যেত। আমিরুলের ভালোবাসা ও সময়ে আমার ভাগটা নিতে চেয়েছিল মিশু, তাই ওকে মেরে দিয়েছি আর তার লাশের পাশে নাম লিখেছি প্রমত্ত অঙ্গনার। কারণ এমনি খুন করলে পুলিশ তদন্ত করে আমি অবধি পৌঁছে যেত, কিন্তু প্রমত্ত অঙ্গনা সর্বকালের সফল খুনি ছিল, যে কখনো কোনো প্রমাণ ছেড়ে যায় না, বরং পুলিশকে চ্যালেঞ্জ করে লাশের পাশে তার নাম ছেড়ে যেত। অনেক আগ থেকেই তার বিষয়ে শুনতাম, নিউজ থেকে তার বিষয়ে যা যা শুনেছি সবকিছু আয়ত্ত করেছিলাম আমি। আর তার মতোই খুন করে তার নামই চাপিয়ে দেই মিশুর খুন, যাতে পুলিশ আমাকে না খোঁজে, প্রমুক্ত অঙ্গনাকে খোঁজে। তারপর শান্তিতে থাকছিলাম, কিন্তু সমস্যা হলো নীলিমাকে নিয়ে ও ওখানে চলে এসে সিন ক্রিয়েট করে, আমাকে বাজে বানাতে চায় সবার কাছে। তারপর নীলিমা কেস করলে আমি যখন আমিরুলকে বলি নীলিমাকে ছেড়ে দিতে, তখন আমিরুল তা করা থেকে মানা করে দেয়, কারণ ওর ভাগের পুরো সম্পত্তি ওর বাবা মা নীলিমাকে দিয়ে দিয়েছিলেন, তাই ও তাকে ছাড়তে চায়নি, বরং তার কাছে ফিরে গিয়ে সবকিছু ঠিক করে দিতে চাইছিল। আমার কথা যেন আমিরুল তখন ভাবাই বন্ধ করে দিয়েছিল। ওর কাছেও আমি পুরাতন হয়ে গেছিলাম, তাই ওকেও মেরে ফেলি। তারপর নীলিমাকে মারি আর দোষ দেই আবারও প্রমত্ত অঙ্গনার নামে। অতঃপর বরিশাল এসে পাই আজিজকে। ওকেও ভালো লাগে, কিন্তু পরিবারে জানাই না ওর কথা। বাবা জানলে আজিজকে আমার বিষয়ে সব বলে দিত, তাই সুযোগ বুঝে একদিন পালিয়ে আসি তার সাথে। বাবাও ঢাকায় ছিল না, তোর সাথেও যোগাযোগ রাখতে পারতাম, ভালো কাটছিল আবার দিনগুলো। কিন্তু ওই আজিজ বেশ করে ঘরের বাইরে মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসত, যা আমার পছন্দ ছিল না। তুই আমার আছিস, আমার থাক, কেন অন্যদের সাথে কথাও বলবি? ওর আবার বেস্ট ফ্রেন্ড ইয়াসমিন ছাড়া হতো না, তাই ওই ইয়াসমিনকেও রাস্তা থেকে সরিয়ে ফেলি। কিন্তু ওর মৃত্যুতে শোকাহত হয় আজিজ, যা আমি মেনে নেই না। ও শুধু আমার ছিল, তবে অন্যের কথা কেন ভাববে? তখন জানতে পারি আমি প্রেগন্যান্ট, কিন্তু ওর বাচ্চা আমি রাখতে চাইনি, যেখানে ওকেই মারার ধান্দা করছিলাম। তাই নিজে বাঁচতে ওকে সবার নজরে খারাপ করি, এমনকি তোর নজরেও। তারপর সুযোগ বুঝে নিজেকে আঘাত করে তোকে ডাকি, ওকে ফাঁসিয়ে দেই, তুই ওকে জেলে দিয়ে দিস, যাতে ওকে প্রাণে মারতে পারি না আমি। তারপর তোর বাড়িতে আসি। আদৃশের তোর জন্য পাগলামি, ওর প্রতি আমায় পাগল করেছিল। এমন প্রেমিক পুরুষ পায় কজন? তুই ছোটবেলা থেকেই সব সুখ, সব আভিজাত্য পেয়ে এসেছিলি। তোর জীবনে কখনো কিছুর কমতি হয়নি। যেমন ভালো পরিবার পেয়েছিলি, তেমনি পাগলের মতো ভালোবাসা প্রেমিক স্বামী। আমার হিংসে হতো বড্ড। লুকিয়ে লুকিয়ে তোদের কার্যকলাপ দেখতাম। তোর জায়গায় নিজেকে দেখার খুব ইচ্ছে হতো আমার। তারপর নিজের রূপের জাদু চালাতে শুরু করি আদৃশের উপর। প্রথম প্রথম ও আমার দিকে নজর দেয় না, ও তোর অন্ধ প্রেমিক ছিল, কিন্তু আমিও হার মানিনি। ওর সামনে এভাবে আসতাম যে অবশেষে ও আমার দিকে তাকাতে বাধ্য হল। আমি ওর সামনে খুব নম্র ভদ্র সাজার অভিনয় করতাম। একদিন তুই হাসপাতালে ছিলি, তখন তোর রুমে ঢুকে বসেছিলাম আমি। যখন বুঝতে পারলাম আদৃশ আসছে, তখন টান দিয়ে শাড়ি খুলে নিলাম শরীর থেকে। পেটিকোট আর ব্লাউজ পরা অবস্থায় পিছন মুড়ে দাঁড়িয়ে এমন ভাব করছিলাম যেন আমি তখন শাড়িটা পরছিলাম। ও তখন তুই মনে করে আঁখি বলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল। ওর স্পর্শ পাগল করে তুলেছিল আমাকে, কিন্তু ও আমাকে সেখানে দেখে বাকরুদ্ধ হয়ে যায়।
আমার শরীরে তখন লোলুপ দৃষ্টিও যায়, তার আন্দাজ করতে পারি আমি, কিন্তু ও নিজেকে সংযত করে চলে যায়। সেদিনের পর থেকে আমি বুঝতে পারি ও আমার প্রতি ফুর্বল হয়ে গেছে। একদিন ও আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বসে। তখন আমি ন্যাকা সেজে তোর কথা বলে মানা করে দিতে চাইলে ও বলে ও সব সামলে নিবে, তারপর আর কি ও তোর উপর আমাকে নিয়ে আসে। কিন্তু সবকিছুর পরে ওকে পেয়ে গেলেও ওর মনে তোর জায়গাটা নিতে পারিনি আমি। ওর মন থেকে তোকে ভুলিয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা করতে থাকি। তখন মধ্যে থেকে কলি উড়ে এসে জোরে বসতে চেয়েছিল, অসহ্যকর, তাই ওকেও মেরে দেই। আদৃশ শুধুই আমার, ওর ভাগ আমি কাউকে দিতে চাইনি। তারপর তোকে মারতে চাই, কিন্তু তুই যথেষ্ট শক্তিশালী ও চালাক। এছাড়াও তোর আশেপাশে প্রায় সময় গার্ড থাকত, তাই তোকে মারা সহজ ছিল না আমার জন্য। তোকে আমি ভিতর থেকে ফুটবল করতে চেয়েছিলাম, তোর সম্মান ধুলোয় মিশাতে চেয়েছিলাম, তাই তোদের ডিভোর্সের বিষটা আমি রিপোর্টার লিজানকে দিয়ে ফাঁস করাই, যার পরিবর্তে তাকে টাকাও দেই। কিন্তু আমার কাজ হয়ে যাওয়ার পর আমি ওকে মেরে ফেলি, কারণ আমি কোনো প্রমাণ বা সাক্ষী রাখতে চাইনি আমার বিরুদ্ধে। তাই ওকেও মারতে হয় আমায়। অতঃপর আদৃশের পরিবারকেও দূর করে দেই আমি ওর কাছ থেকে। আদৃশের সময় একান্ত নিজের ভাগ জমানোর জন্য রিয়াদকেও মারতে চাই, কিন্তু তার আগে তাকে মেরে ফেলে আসল প্রমত্ত অঙ্গনা। কিন্তু এসব কিছু করার পরও আমি আদৃশকে পেতে পারি না। না জানি তুই কি জাদু করে রেখেছিস ওকে, মরে গেলেও তোর নাম ভুলবে না। সারারাত কাটাতো আমার সাথে, কিন্তু ঘুমের ঘরে নাম নিত তোর, যার শরীরে আমি রাজ করতে পারলেও মন তোর বসে ছিল। যা আমি মানতে পারবো না কখনো, তাই ওকেও মারব ভেবে নিয়েছি। কিন্তু আজ তার আগে তুই মরবি। সেদিন রাতে আমার হাত থেকে বেঁচে গেলেও আজ বাঁচবি না। অতঃপর হৃদিকা উঠে এসেই ছুরি দিয়ে আখির উপর প্রহার করতে নিলে আখি এক হাতে তাকে সজোরে আরেকটা ঘুষি দেয়, যাতে সে আবারও ছিটকে পড়ে। আখির অন্য হাতে ফোন ছিল, যাতে রেকর্ডার ও অনেক আগেই অন করেছিল হৃদিকার অগোচরে। তা ঝটফট বন্ধ করে ছুটে গেল নিজের ব্যাগের কাছে। ফোনটা হাতে নিয়ে না জানি কি সব টাইপিং করল তাড়াতাড়ি। তারপর ফোন ব্যাগে রেখে ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন আর ওষুধ বের করল আখি। ওষুধটা ভেঙে ইঞ্জেকশনে ভরে নিল। তখন হৃদিকা আখির পিছন থেকে এসে ওর উপর আবার প্রহার করতে নিলে আখি সরে দাঁড়ালো আর হৃদিকা মুখ থুবড়ে পড়ল। আখি সাথে সাথে ছুটে গিয়ে হৃদিকার ঘাড় বরাবর ইঞ্জেকশনটা পুশ করে দিল। তারপর সজোরে হেসে উঠল। হকচকিয়ে বলল হৃদিকা, তুই আমাকে কি পুশ করলি আখি? নতুন কিছু হৃদিকা, পুরাতনগুলোও কম লাগছিল আমার কাছে তোর জন্য, তাই নতুন কিছু দিলাম। ভালোই লাগছে তোকে বিনা চুল আর দাঁতে দেখতে। কত ভালো লাগবে তাই না, যখন নিজের দুরবস্থা না সইতে পারবি না কাউকে কইতে। হা 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 হা, কি বলতে চাইছিস আখি তুই? বোকা হৃদিকা, এখনো বুঝতে পারিসনি আমি কে? কে তুই? আমি অপরাধীদের নাশ, প্রমত্ত অঙ্গনা। ফাজলামো করিস না আখি। প্রমত্ত অঙ্গনা ১৩ বছর আগ থেকে খুন করছে, আর তখন তুই আর আমি দুজনই ১২ বছরের কিশোরী ছিলাম। হ্যাঁ, কিশোরী ছিলাম, তবে বাচ্চা না। এত সময় তো তোর দুর্দান্ততা শোনালি, এখন না হয় আমারটা শুন, যা কখনো কেউ না শুনেছে আর হয়তো কখনো না শুনবে। তুই না হয় সেই ভাগ্যবান হয়ে গেলি, তবে শুন, আমি সেই প্রমত্ত অঙ্গনা যাকে সারা বাংলাদেশের পুলিশ খোঁজে বেড়াচ্ছে। গত ১৩ বছরে ৪৮টা থানার ৪৮ জন ইন্সপেক্টরের হাতে প্রমত্ত অঙ্গনা কেস গেছে, কিন্তু সবাই অসফল হয়েছে এবং কেস ছেড়ে দিয়েছে। প্রমত্ত অঙ্গনাই হয়তো প্রথম কোনো কেস যেটা একসাথে বিভিন্ন থানার দায়িত্বে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে, কিসের অভাবে তুই মানুষের খুন করে বেড়াচ্ছিস? তুই তো সবার সাহায্য করিস, মানুষের ভালো চাস। আমি যতটুকু জানি নিজ স্বার্থে তুই কখনো কারো খুন করতে পারিস না, তবে কেন এত খুন করছিস? দেশের স্বার্থে, এতে বসবাস করা সকল অসহায়ের স্বার্থে, ওই সকল পীড়িতদের স্বার্থে যারা টাকা আর ক্ষমতার অভাবে সঠিক বিচার পায় না। আমি কখনো জানতাম অসহায়ত্ব কাকে বলে, পীড়া কি হয়। আমার বয়স তখন ১২, বরাবরই আমার বুদ্ধিমত্তা অনেক ভালো ছিল। আমাকে স্পেশাল চাইল্ড ট্যাগ দেওয়া হয়েছিল স্কুল থেকে,
কারণ এমন বুদ্ধি আর যোগ্যতা সম্পন্ন লোক পৃথিবীতে খুবই বিরল। আমার বয়সের বাচ্চারা যতটুকু বুঝত আমি তাদের তুলনায় 4 গুণ বেশি বোধশক্তি সম্পন্ন ছিলাম। তার উপর ভয়ঙ্কর ছিল আমার রাগ, জেদ। বাবা আমার দেখাশোনার জন্য একজন আপুকে রেখেছিলেন, উনার সাথে সম্পর্ক আমার জন্মের পর থেকে। মাম্মাম বলেছিলেন আমার জন্মের পর উনি অনেক ফুরবল হয়ে পড়েছিলেন, তাই আনিকা আপুকে রাখা হয় আমার জন্য। মাম্মামের পর যদি কারো কোলে মাথা রেখে শান্তি পেতাম তবে সে ছিল আনিকা আপু। উনার কোনো সন্তান ছিল না, উনি আমাকে নিজের সন্তানের মতোই আদর করতেন। আমি উনার বাড়ি যাওয়ার জেদ প্রায় করতাম, কিন্তু উনি নিয়ে যেতেন না, এতে বাবা বকবেন ভেবে। উনার বাসা আমাদের বাড়ি থেকে বেশ দূর ছিল না, তাই একদিন লুকিয়ে উনার পিছু নেই। উনি ঘরে ঢুকে গেলে উনার পিছু আমিও ঢুকি উনাকে সারপ্রাইজ দিব ভেবে, কিন্তু ঢুকতেই পাশের কক্ষের দিকে আমার দৃষ্টি যায়। দরজাটা বেশ উন্মুক্ত ছিল আর সেখানের বিছানায় নগ্ন শরীরে নোংরামতে মত্ত ছিল 2 নরনারী। আমি তখন এসবের কিছুই জানতাম না আর না তো বুঝতাম। বিষয়টা আমার কাছে নতুন থাকলেও ভালো কিছু না বুঝতে পারি। চিৎকার করি মাম্মাম বলে আর চোখ ফিরিয়ে নেই। তখন তাদের রান্নাঘর থেকে বেরিয়ে আসে আনিকা আপু, আমাকে হাত ধরে টেনে নিয়ে আসে বাইরে অনেক দূরে। আমাকে বলে, আখি মামুনি, তুমি যা দেখেছ তা তেমন কিছু না, ওসব তুমি মনে রেখ না কেমন। আপু তোমাকে অনেক পিঠা বানিয়ে খাওয়াবে, তুমি এ বিষয়ে কাউকে কিছু বলো না দয়া করে। আমি তখন আনিকা আপুর চোখে জল স্পষ্ট দেখতে পাই, আর ওই পুরুষটার চেহারাও আমি স্পষ্ট দেখেছিলাম। ও আপুর স্বামী ছিল, কয়েকবার এসেছিল আমাদের বাড়িতে, তখন দেখেছি। সেদিন আপু আমাকে অনেক বুঝিয়ে বাড়ি নিয়ে আসে। এদিকে আমার চোখের সামনে থেকে দৃশ্যটা সরছিল না। আমি যতটুকু জানতাম স্বামী স্ত্রী একে অপরের সাথে থাকে, একই ঘরে থাকে। স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে থাকা তো অবশ্য ভালো কিছু না। কেমন জানি অশান্তি সৃষ্টি হয় আমার মধ্যে। কাউকে বিষয়টা জানাবো কি না তাও বুঝে উঠতে পারছিলাম না। পরদিন আমি আপুর শরীরে অনেক লালচে দাগ দেখতে পাই। আপুকে জিজ্ঞেস করলে বলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু তা মারের দাগ ছিল, আমি বুঝতে পেরেছিলাম। বিষয়টা কেমন মাথায় চড়ে বসেছিল আমার। আপু বিষণ্ণ মনে থাকত প্রায় সারাদিনই, যা আমাকে আরও অস্থির করে তুলেছিল। আপু আমাকে অনেক মিনতি করে বলেছিল কাউকে কিছু না বলতে। এদিকে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছিল। ছোট্ট সেই হৃদয় তোলপাড় হতে শুরু হয়েছিল। তারপর থেকে আমি আপুর পিছু নিয়ে প্রায় উনার বাড়ি যেতাম, আর যখনই যেতাম তখনই দেখতে পেতাম আপুর স্বামী উনার সাথে বাজে ব্যবহার করছে। আপু আমাকে সেখানে যেতে মানা করত। একদিন সেই বাজে লোকটা আমাকে সেখানে দেখে বলে উঠে, এই মালটা তোর থেকেও বেশি জোশ, একবার ছুঁয়ে দেখতে পারলে তো কাজ জমত, কিন্তু কি করব, বড়লোকের মাল, ছুঁতে গেলে হাত পড়বে, একে দূর করে রাখিস, নয়তো তুই তো জানিস আমায়, ভুল করে এ মালেও হাত দিতে পারি। আপু সেদিন আমাকে নিয়ে চলে আসে। কথাগুলো আমার কানে বেজতে থাকে। এগুলো খুব বাজে আর খারাপ কথা ছিল তা বুঝতে পারি আমি। ভিতরের অস্থিরতা আরও বেড়ে যায় আমার। আবার একদিন লুকিয়ে গিয়ে তাদের জানালা দিয়ে দেখতে পাই অর্ধনগ্ন অবস্থায় আপুর স্বামী সাদাত আর ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। আপুর স্বামী আপুকে অনেক মারছে আর বলছে, তুই আসার সময় পাস না, মজার টাইমে এসে বিরক্ত করিস। এই বলে আপুকে অনেক মারে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি ছোটে আটকাতে গেলে আপু তার স্বামীকে ছাড়িয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসে। তারপর আমাকে বলে, তুমি এখানে এসো মা মামুনি, ওটা রাক্ষস, তোমাকে মেরে ফেলবে। তুমি কেন ওই রাক্ষসের সাথে থাকো আপু, তুমি আমাদের ওখানে একেবারে চলে আসো। আমি বাবাকে বলে ওই শয়তানটাকে শাস্তি দেওয়াব। না রে মামুনি, তা হয় না, ও ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, এটাই আমার নিয়তি। কিছুই বুঝতে পারতাম না আমি, কি করব কি না। হঠাৎ আবার একদিন স্কুল থেকে এসে দেখি আপু বাড়িতে নেই। আবার ছোটলাম উনার বাড়ির উদ্দেশ্যে, তখন উনার জানালার কাছে গিয়ে থমকে গেলাম। ফ্যানের সাথে ঝুলন্ত আপুর লাশ, চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম ছিল উনার, নিচের দুজন বলাবলি করছিল।
সাদাত একে তো মেরে দিলে, এবার আমাদের কি হবে? যা হবে দেখা যাবে, একে বাড়ির পিছন পুঁতে দিব, কেউ টের পাবে না, এমনিতেই নাকে দম করে রেখেছিল, রাগের মাথায় মেরে ফেলেছি, এবার বাঁচতে তো হবে আমাদের। ওরা আপুর লাশ নামাতে মগ্ন থাকলে আমি চিৎকার করে পাশের বাড়িতে যাই, তারপর আশপাশের লোকগুলোকে জড়ো করি। সবাই ওদের হাতে নাতে ধরে থানায় দেয়। কিন্তু ওই মেয়ে লিসার বাবা নিজেই অসি ছিল যাতে কি না কি করে তাদের ছাড়িয়ে নেয়। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকলেও সেগুলো এক প্রকার অগ্রাহ্য করা হয়। আমি এ বিষয়ে বাবাকে বললে বাবা বলেন, মা রে, আমি যথেষ্ট চেষ্টা করেছি ওদের সাজা হোক, কিন্তু কেসটা কোর্ট অবধিই যায়নি, গেলে না হয় কিছু করা যেত, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ নেই, কেউ ওদের খুন করতে দেখেনি, আর আজকাল কেউ এসব খুন খারাপির ধান্দায় পড়তে চায় না, সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে আগে ভাবে। কিন্তু আমি তো দেখেছি বাবা। তোর চোখের দেখায় কি হবে মা, উপযুক্ত প্রমাণ তো নেই। হয়তো সেদিন আপুর জায়গায় আমি হলে আমার বাবা সেই জায়গায় সাদাতকে মেরে ফেলত, কারো ক্ষমতা হতো না সাদাতকে বাঁচিয়ে নেওয়ার, সাজাও হতো ওর, কারণ আমি বাবার নয়নের মণি, আমার বাবার প্রচুর ক্ষমতা, কিন্তু আপুর কেউ ছিল না। সেদিন বুঝতে পেরেছিলাম এই পৃথিবীতে আমার মতো সবাই সোনার চামচ মুখে নিয়ে আসে না, এই পৃথিবীতে স্বার্থপরদের সংখ্যা অনেক বেশি, আর পুলিশ ব্যবস্থা সম্পর্কেও আমার ভালো ধারণা হয়ে গিয়েছিল সেদিন। বেশি কিছু না হলেও এটা বুঝতে পেরেছিলাম, টাকা আর ক্ষমতাই আজকাল হয়তো সব। যেখানে ক্ষমতার জোরে সাদাত ফুর্তি করে বেড়াচ্ছিল, সেখানে আনিকা আপু নির্মম হত্যার শিকার হয়েও ন্যায় পেল না। আমার ঘুম যেন থেকে উদাও হয়েছিল, চোখ বন্ধ করলেই আপুর প্রাণহীন উন্মুক্ত চোখগুলো চোখের সামনে ভেসে উঠত, ওগুলো আমাকে যেন বলতো, মামুনি, দেখলে তো আমার নিয়তি, ন্যায় পেলাম না, এটাই আমার নিয়তি, আমি অসহায়, আমি কখনো ন্যায় পাব না। ভাবনাটা আরও অস্থির করে তোলে আমায়, আপুর আসামি শান্তিতে বেঁচে আছে কথাটাই আমাকে পোড়াচ্ছিল। যে করেই হোক আমি সাদাতকে সাজা দিতে চেয়েছিলাম। আমি স্কুল থেকে আসার পথে একদিন সাদাতকে ওই মেয়ের সাথে মার্কেটে দেখি, আমার গাড়ির ড্রাইভার চাচাকে বলে পিছু নেওয়াই তাদের, একটা বাড়ির সামনে নামতে দেখি দুজনকে। আরেকদিন নিজে সেই জায়গায় গিয়ে তার পাশের বাড়ি থেকে জানতে পারি ওরা দুজন ওখানেই থাকে। মাথায় রক্ত চাপে আমার, প্রায় রাতে স্বপ্নে দেখতাম আপু আমায় বলছে, আমি ভালো নেই মামুনি, ওই সাদাত সাজা না পেলে আমার আত্মা শান্তি পাবে না। আমার চিন্তা শক্তি যেন তখন লোপ পেয়েছিল, নিজের মনের শান্তি বলতেই মাথায় আসত সাদাতের মৃত্যু। সেদিন বাবা মাম্মাম সবাই আমাদের এক আত্মীয়ের বাড়ি থাকতে গেছিলেন, আমাকে জোর করলেও আমি যাইনি। দাদু দিদুর সাথে বাড়িতে ছিলাম, রাত তখন ৩টে, দিদুর পাশে শুয়েছিলাম আমি, খুব কৌশলে নেমে আসি বিছানা থেকে, কিচেন থেকে নেই সব থেকে দাঁড়ালো ছুরি। বাড়িতে সিসিটিভি আছে জানতাম, এমনকি সাদাত যেখানে থাকতো সেখানেও। আমি চেয়েছি আপু যেমন নিজের খুনের ন্যায় পাননি, তেমন সাদাতও না পাক, তাই একটা ব্যাগে আমার হুডি আর মাস্ক, হাতমোজা নিয়ে নেই। আমি বরাবরই সাসপেন্স, থ্রিলার এসব মুভি দেখাতাম, তাই আমার খেলার বিষয় হিসেবে অমন ধরনের জিনিসই থাকতো বেশিরভাগ। তাই সেদিন আমার জন্য সহজ হয়েছিল সব। আমি স্বাভাবিকভাবে নিজের কক্ষের বারান্দার পাশে রাখা সিঁড়ি দিয়ে নিচে নামি, তারপর দেয়ালের পাশের বড় পেয়ারা গাছ দিয়ে দেয়ালের উপর চড়ে লাফ দিয়ে দেয়ালের উপর পাশে যাই। দেয়ালের ওপারে গিয়ে হুডি আর মাস্কে নিজেকে ঢেকে নিই। বাবা আমাকে ওই বয়সেই অনেক ধরনের ট্রেনিং দিয়ে রেখেছিল। তাছাড়া আমি সেরা দৌড় প্রতিযোগী ছিলাম, তখন পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার রাস্তা 25 মিনিটে দৌড়ে শেষ করে দিই আমি। সাদাতদের কক্ষের বেলকনির দিকটা খোলা থাকায় সেখান দিয়ে অনেক কষ্ট স্বরূপ কক্ষে প্রবেশ করে যাই। দুজন তখন উন্মুক্ত শরীরে শুয়েছিল উপরে শুধু একটা চাদর রেখে। আমি তাদের পাশে এগিয়ে যাই আর তারা কিছু বুঝে উঠার আগেই নিসার গলায় ছুরি রেখে সাদাতের গলায় শেষ করি। আমার হাতের টানটায় এত জোর ছিল যে তারা চিৎকার করার আগেই প্রাণ বেরিয়ে গিয়েছিল।
ওদের উন্মুক্ত প্রাণহীন চোখ দেখে পেয়েছিলাম সেদিন মনে শান্তি, ওদের রক্ত আমার মাথায় চড়া রক্ত নামিয়েছিল। মনের বোঝা নেমে গিয়েছিল সেদিন, বুক ভরে নিঃশ্বাস নিয়েছিলাম। চলে আসতে নিব কিন্তু মন চাইছিল না, যে আইন ব্যবস্থা আপুকে ন্যায় দিতে পারেনি তাদের চ্যালেঞ্জ করতে মন চাইল। বাবা আমায় প্রায় প্রমত্ত অঙ্গনা বলে ডাকত। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, প্রমত্ত অঙ্গনা মানে কি বাবা? এর মানে হলো পাগল মেয়ে, নারী। তুই যে সারাদিন পাগলামি করিস তাই আদর করে ডাকি। বাবা আদর করে ডাকলেও এই নামের সত্তা আমার মধ্যে জীবিত ছিল সেদিন আমি জানতে পারি, তাই নিজের পরিচয় স্বরূপ সেখানে লিখে আসি, প্রমত্ত অঙ্গনা। ক্ষমতার জোরে অন্যায়কারীদের বেঁচে বেরানো মানায় না। অতঃপর যেভাবে গিয়েছিলাম সেভাবেই চলে আসি। সেদিনকের পর শান্তিতে ঘুম হয় আমার। আপুকে আর স্বপ্নে দেখিনি। পুলিশ এসে ওদের নগ্ন লাশের পাশে এসব লেখা দেখে হতভম্ব হয়। সিসিটিভি ফুটেজ থেকে ওরা হুডিওয়ালা মাস্ক পরা কেউ একজন ছাড়া আর কোনো রহস্যের সন্ধান পায় না। তারপর ভালো যাচ্ছিল দিন, স্বাভাবিক চলছিলাম আমি, হঠাৎ আমারই ক্লাসমেটের বস্ত্রহীন লাশ পাওয়া যায় একটা খালের পাশে। ওকে ধর্ষণের অপরাধে 4 জনকে গ্রেফতার করা হয়ে গেলে তারাও ছাড়া পেয়ে যায় টাকার জোরে। ততদিনে এসব ধর্ষণ বিষয়ে অনেক কিছুই বুঝতে পারতাম। ও অনেক মেধাবী আর ভালো মেয়ে ছিল। ওর বাবা সাধারণ স্কুল শিক্ষক হলেও মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছিলেন। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল উনার। এক মেয়েই ছিল, অনেক আদরের, যার মৃত্যু থেকেও বেশি কষ্ট দান করেছিল উনাকে তার খুনিদের সাজার ব্যবস্থা করতে না পারায়। মেয়ের এমন মৃত্যু মেনে নিতে না পেরে উনি আত্মহত্যা করেন। কিন্তু খুনিরা উন্মুক্ত ফুর্তিতে করছিল। তাদের অল্পক্ষণের তৃপ্তির জন্য নষ্ট হলো 2টি তাজা প্রাণ। এরপর থেকে আমার ভিতরের সেই অশান্তি আবার জেগে যায়। বুঝতে পারি মনের শান্তি কিসে। লেগে পড়ি আবার সেই অভিযানে। খুব বিচক্ষণতা নিয়ে সবকিছু প্ল্যান করি। 4 জনের সবার খোঁজ নেই, ঠিকানা বের করি। তারপর একজন করে সুযোগ বুঝে সবাইকে মেরে ফেলি আর আমি হয়ে উঠি এক সফল খুনি। আমার সকল যোগ্যতা আমি ওই অপরাধীদের তাদের আসল প্রাপ্তি পাওয়াতে লাগিয়ে দেই। তারপর থেকে যখনই এমন কিছু শুনতাম তখনই মনের শান্তির খোঁজে তাদের শেষ করে দিতাম যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ হয়েও রাক্ষসের রূপ নেয়। এখন হয়তো ভাবছিস তোকে আর আদৃশকে কেন মারিনি, আরে তোদের এত সহজে কেমনে মারতাম। যে প্রমত্ত অঙ্গনা অন্যদের জন্য ন্যায় করছিল সে নিজেই অন্যায়ের শিকার হল, তাই তোদের সহজ মৃত্যু আমার কাছে অনেক ছোট মনে হচ্ছিল। আমি তোদের শাস্তি সম্পর্কে সে রাতেই ভেবে নিয়েছিলাম যে রাতে তোরা প্রথম মধুর ক্ষণ উদযাপন করছিলি। আমি যেদিন ঘর থেকে বেরিয়ে আসি সেদিন ঘরে হিডেন ক্যামেরা লাগিয়ে আসি, যাতে তোদের উপর নজর থাকে আমার সবসময়। তোর জন্য স্পেশাল ভাইরাস ক্রিয়েট করি আমি। বাবা চেয়েছিলেন আমি সায়েন্টিস্ট হই কিন্তু আমি ডাক্তার হতে চেয়েছিলাম, তাই বাবা নিজের পছন্দ অনুযায়ী আমাকে বিজ্ঞান সম্পর্কে অনেক কিছুই আয়ত্ত করান। সায়েন্টিস্ট না হলেও আমি অনেক কিছুই জানি সে বিষয়ে। তোর শরীরে ভাইরাস আমিই দিয়েছি। আদৃশ তোর রূপে পাগল হয়েছিল, তোর ভদ্রতার নেকামতে পাগল হয়েছিল, তাই ওর সামনে তোকে নোংরা আর বিচ্ছিরি প্রমাণ করলাম। এমনকি নকল প্রেগন্যান্সি রিপোর্টও আমিই দিয়েছি, যার ফলস্বরূপ তোদের সুখের সংসার ভেঙে গেল। এখন বল কেমন লাগলো খেলা রিদিকা? আমি তোকে ছাড়ব না আখি। আমি পুলিশকে, আদৃশকে, সবাইকে বলে দিব তুই সবকিছু করেছিস। বলার অবস্থায় থাকলে তো রিদু পাখি, জানতে চাইবি না এই ইঞ্জেকশনটা কিসের ছিল? আর মাত্র 510 সেকেন্ডের মধ্যেই তুই কথা বলার সক্ষমতা হারাবি, এমনকি হাত পায়েরও নড়াচড়া তেমন করতে পারবি না। শরীরে জোর থাকলেও হাঁটা চলায় এক প্রকার অক্ষম হবি তুই। দেখ তোর কপাল কত ভালো, আজকে তোকে ওষুধটা দিব ভেবেছিলাম এখান থেকে গিয়ে, কিন্তু ভুলবশত ওষুধটা এই ব্যাগেই রয়ে গেল। কিন্তু যেমনটাই হোক কাজে আসল। ইন্সপেক্টর জিসান এখনই এসে যাবেন,
অনেক দিন ধরে আমাকে খুঁজছিল বেচারা, যাক আমার দোষ, নিজের ঘাড়ে নিলি তুই, নিজেই স্বীকার করলি তুই প্রমত্ত অঙ্গনা, যা স্বীকারোক্তি স্বরূপ সোজা গেল জিসানের কাছে, এখনই এসে তোকে নিয়ে যাবে, বাকি আমি আরও একটু মশলা লাগাবো। আর তোর এমন অবস্থা যে আসল প্রমত্ত অঙ্গনা সম্পর্কে ওকে কিছু বলতেও পারবি না। হৃদিকা এবার আখির দিকে রাগে তেড়ে আসতে নিলেও পারল না, এমনকি কিছু বলতেও পারল না। কি গালি দিবি আমায়? মারবি? চল তোর ইচ্ছে পূরণ করি। জিসান এসেই গেছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আয় তোকে তোর স্টাইলে ধরা খাওয়াই। কথাটা বলেই আখি সেখানে পড়ে টেনে নিজের উপর হৃদিকাকে নিয়ে আসে, গলায় হৃদিকার হাত চেপে ধরে, এভাবে দেখা যাচ্ছে যেন হৃদিকাই ধরে আছে, ওকে মারতে চাইছে। এদিকে হৃদিকা কিছুই করতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে মানা করছে আখিকে। আখি চিৎকার করছে, হৃদিকা ছাড় আমায়, আমি তোর কি ক্ষতি করেছি? মারিস না আমায়, ছাড়, কেউ বাঁচাও। তখনই জিসান সেখানে এসে উক্ত দৃশ্য দেখে গুলি চালায় হৃদিকার পিঠে। হৃদিকা সাথে সাথে পড়ে গিয়ে কাতরাতে শুরু করে। জিসান টেনে তুলে আখিকে, আপনি ঠিক আছেন ডাকি? হুম। কি হয়েছিল এখানে? আমি আর ডাক্তার আদ্রিত এখানে একান্তে কিছু সময় পার করতে এসেছিলাম, তখন হঠাৎ আদ্রিস এসে ডাক্তার আদ্রিতকে অজ্ঞান করে আমাকে নিয়ে যেতে চায়, আর তারপর হৃদিকা এসে তাকে পিছন থেকে আঘাত করে, আর সবকিছু আমি জানতে চাইলে আমাকে সব বলে তারপর আমাকে মারতে চায়। কনস্টেবলস, হৃদিকাকে নিয়ে চলো, ওকে আমাদের জীবিত চাই, আর আদ্রিত আর আদ্রিসকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আদ্রিসকে নিয়ে যান, আদ্রিতকে আমি দেখছি। হৃদিকাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হৃদিকা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। আখি সবার আগোচরে তার দিয়ে তাকিয়ে তাকে উস্কানিমূলক হাসি দিল। আখি আদ্রিতের জ্ঞান ফিরালে আদ্রিত হকচকিয়ে উঠে আখিকে জিজ্ঞেস করে, আখি তুমি ঠিক আছো তো? আদ্রিস তোমাকে কিছু করেনি তো? আরে না, আমি ঠিক আছি, উঠুন আপনি। আখি আদ্রিতকে হয়ে যাওয়া সবকিছু বলে যায়, শুধু নিজের দিক পড়ে। অতঃপর আদ্রিতকে নিয়ে বাড়ি চলে যায়। হাসপাতালের বিছানায় পড়ে আছে হৃদিকা, গুলির ক্ষত এখনো সারেনি, সুস্থ হলে পুলিশ জেলে নিয়ে যাবে। এদিকে না তো কিছু বলতে পারছে আর না তো হাত পা ভালো করে নাড়াতে। জিসান বেশ কয়েকবার তাকে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু বলতে চাইলেও বলতে পারে না হৃদিকা। এমনকি লিখতে চাইলে তাও পারে না। ডাক্তার বলেছেন ওর শরীরের কর্মক্ষমতা নেই বললেই চলে, ও কখনো আর কথা বলতে পারবে না, আর না তো ভালো করে চলতে পারবে, হাত পা অক্ষম হয়ে গেছে তার। ও বেঁচে থাকবে এটাই অনেক, তাছাড়া আর কিছু করতে পারবে না। এখন ওর বাঁচা মরা সব কিছুতেই পরনির্ভরশীল হয়ে থাকতে হবে তাকে। ইন্সপেক্টর জিসান পড়লেন বড্ড দুশ্চিন্তায়। স্যার, কি ভাবছেন? আমরা নকল প্রমত্ত অঙ্গনাকে তো পেয়ে গেলাম, কিন্তু আসল জনের কাছে কিভাবে পৌঁছাব? আপনি তো বললেন নকল জন অবধি পৌঁছালে আসল জনকে পাওয়া যেতে পারে। না সুমন, আমার মনে হয় না ওই আসল জনকে আর পাওয়া যাবে বলে। কেন স্যার? কারণ প্রমত্ত অঙ্গনা যেই হোক না কেন খুব চালাক। আমি কেন, আমার থেকেও সাকসেসফুল অনেক ইন্সপেক্টরও বৃথা গেছেন প্রমত্ত অঙ্গনার পিছন পড়ে। তবে একদিক থেকে আমার তাকে সমর্থন করতে ইচ্ছে করে। এমন অনেক কেস আসে যা আমরা চাইলেও সমাধান করি না। অনেকেই ক্ষমতার বলে উচ্চ স্তর থেকে অর্ডার আনিয়ে ছাড়া পায় আমাদের হাত থেকে। পুলিশ হয়েও আমরা কিছু দুর্নীতিবাজ আর ক্ষমতা সম্পন্ন লোকের হাতের ধুলা হয়ে থেকে যাই। এমন জায়গায় বেআইনিভাবে হলেও একজন তো ওইসব অপরাধীদের সাজা দিতে মরিয়া হয়ে আছে। তাই আমি তাকে সমর্থন করি। আসল প্রমত্ত অঙ্গনা যেই হোক না কেন সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দূর করছে, আর আমি চাই বাঘিনী রূপে সে এক ন্যায়ের প্রতীক ও অপরাধীদের জন্য অভিশাপ হয়ে সমাজের প্রতিটি মানুষের মনে বেঁচে থাকুক। তাই আমিও কেসটা ছেড়ে দিব। নকল জনকে ধরতে পেরেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। তবে আসল জনকে খুঁজে পাওয়া দুরূহই না অসম্ভব ব্যাপার আমার জন্য। বাকিটা উপরের স্তর যেভাবে পারেন তার খোঁজ নিবেন।
আমার মনে হয় না কেউ সফল হবেন বলে, আর চাইও না কেউ সফল হোক। প্রমোদ তো অঙ্গনা অনেক ভালো মনের কেউ একজন আর যথেষ্ট ক্ষমতাসম্পন্ন, কারণ ও শুধু অপরাধীদের মৃত্যু দান করে না বরং অসহায়দের সহায় হয়। ইন্সপেক্টর ইশতিয়াককে মেরে ফেললেও তার স্ত্রীকে সেই জব পাইয়ে দিয়েছে। মনে আছে ইশতিয়াকের স্ত্রী আমাদের বলেছিলেন উনি যেখানে জব পেয়েছিলেন সেখানের প্রতিষ্ঠান তাকে নিজে থেকে জব অফার করেছিল। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে উনারা আলাদা কিছুই জানালেন না, শুধু এটুকুই বললেন সেখানের বসের সাথে ইন্সপেক্টর ইশতিয়াকের খুব ভালো সম্পর্ক ছিল, তাই তার মৃত্যুর পর তার স্ত্রীকে তারা জব অফার করে। কিন্তু আমার এই কথার একটুও সত্য বলে মনে হয়নি। আমার যতটুকু মনে হয় প্রমোদ তো অঙ্গনাই তাকে জব পাইয়ে দিয়েছিল, হয়তো যে কোনো ভাবে। তবে যেভাবেই হোক প্রমোদ তো অঙ্গনা যাই করছে ভালোই করছে। এমন একজন প্রমোদ তো অঙ্গনা বাংলাদেশের ঘরে ঘরে থাকলে দেশটার রূপ পাল্টে যেত। রাগ না করলে একটা কথা বলবো স্যার? বলো। আপনি প্রমোদ তো অঙ্গনার প্রেমে পড়লেন নাকি? বউ বাচ্চা আছে তাই তা ভাবতেও পারবো না, নয়তো কোনো একদিন আমারও লাশ পাওয়া যাবে আর পাশে লেখা থাকবে, স্ত্রী সন্তানকে ধোঁকা দানকারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্রমোদ তো অঙ্গনা। অতঃপর জিসান সহিত সবাই হেসে উঠল। দেখতে দেখতে আখি আদ্রিতের বিয়ের দিন চলে আসল। রাত প্রায় 11:30। ছোট্ট এক নদীর জলে ভাসছে এক সাজানো নৌকা। আদ্রিত শুয়ে আছে, তাতে তার বুকে মাথা রেখে শুয়েছে আখি। আখির মেহেদি রাঙানো হাত হাতে নিয়ে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে আদ্রিত। আজকে চাঁদ জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছে ধরণী, সেই জ্যোৎস্নার আলোতে প্রেমে বিভোর হয়েছে দুটি মন। পাগল হলেন আপনি? রাত পোহালেই তো আমাদের বিয়ের ক্ষণ শুরু, মধ্যরাতে এভাবে নদীর ভ্রমণ করার শখ জাগল কেন হঠাৎ? কারণ আজকের এই রাত প্রেমিক প্রেমিকা হিসেবে আমাদের শেষ রাত। কাল থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, মিশে যাব একে অপরের অস্তিত্বে। তুমি আমি মিলে জন্ম নিবে আমাদের এক নতুন অস্তিত্ব। তাই বিয়ের আগের এই সুন্দর ক্ষণটাও উপভোগ করতে চাই আমি তোমার সাথে। একটা কথার জবাব দিবেন? আজকাল তো যে কেউ জীবন থেকে কারো চলে যাওয়ার পরপরই অন্যকে নিয়ে আসছে, সেখানে আমার ফিরে আসার কোনো আশা না থাকা সত্ত্বেও আপনি আমারই পথ চেয়ে রইলেন। তুমি আছো তো এই জীবনে সুখ আছে আখি, তুমি ছাড়া যে আমি জীবন্ত লাশ, প্রাণহীন কেউ জীবনে রং কি করে ভরবে? আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি কি খুব জরুরি আপনার জীবনে? বাঁধন হারা মনটা আমার শাসন বারণ মানে না, তোমার প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি, জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আপনি সত্যিই একটা পাগল। তোমার পাগল। আচ্ছা ডা সাহেব, কখনো যদি আমার খুব বড় কোনো সত্য আপনার সামনে আসে, আমি যদি আপনার কাছ থেকে বড় কিছু লুকিয়ে যাই, আপনি কি আমায় ভুল বুঝবেন? ছেড়ে চলে যাবেন আমায়? আদ্রিত এবার উঠে বসে আখিকে বুকের সাথে জড়িয়ে নিল শক্ত করে। যে বিষয় তুমি আমার থেকে লুকাবে নিশ্চিত কোনো কারণ থাকবে, আর আমি তোমার লুকানো সত্য কখনো জানতে যাব না। আমি ততটুকুই জানব যতটুকু তুমি আমায় বলবে, আর কিছু মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর যদিও বড় কোনো সত্য কখনো সামনে আসে যা আমাকে তোমার থেকে দূর করবে, তাকে আমি মিথ্যে বলে অদেখা করে দিব। কারণ আমার শুধু তোমাকে চাই। আই লাভ ইউ ডা সাহেব। লাভ ইউ মোর আমার ডা সাহেবা। জানো আজকে তোমাকে কেমন জানি আলাদা লাগছে। তুমি তো এমনিতেই মোহনীয়, কিন্তু আজকের মোহনীয় ভাবটা বেশি। আর এমনটা কেন লাগছে জানতে পারি? কারণ তুমি মিস থেকে আমার মিসেস হতে চলেছ, দিনটা শুরু হয়ে গেছে। আদ্রিত আখিকে তার হাতের ঘড়িতে দেখালো তখন রাত 12টা বাজে। আখি তা দেখে হেসে আবারও আদ্রিতকে জড়িয়ে ধরল। আচ্ছা ডা আদ্রিত,
আমি যে মা হতে পারবো না তাতেও কি আপনার কোনো অসুবিধে নেই? এমন কথা আবারও শুনতে চাই না আমি আখি, আমার শুধু তুমি হলেই চলবে, আর ডাক্তার হয়ে এমন কথা আর যাকেই হোক তোমার মুখে মানায় না। তোমার জায়গায় যদি আমি বাবা হতে অক্ষম হতাম তখন কি তুমি আমায় বিয়ে করতে না? এইসব কথা আর মাথায়ও আনবে না বলে দিলাম। ঠিক আছে। আখি আদ্রিতের বুকে মাথা রেখে রহস্যময়ী একটা হাসি দিয়ে বলল। আখির বিয়ের তড়িঘড়ি শুরু হয়েছে। বিয়ের লেহেঙ্গাতে আখিকে দেখে চোখ ভরে এলো তার বাবা মায়ের। আখি এগিয়ে গিয়ে তাদের সালাম করল। এই তো সেদিন নার্স হাতে রেখে বলেছিল, স্যার আপনার একটা ফুটফুটে রাজকন্যা হয়েছে। সেদিন কোলে নিয়ে কত আদর করেছিলাম তা শুধু আমি জানি। আমার সেই পাগলি প্রমত্ত অঙ্গনা যে আজ কত বড় হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না নিজের চোখে। আজ তোর বাবা আর ভাইয়ের জন্য তোর থেকে 3টে বছর দূরে থাকলাম। অবশেষে তোকে পাশে পেলাম তো অন্যরা নিজেদের ঘরে নিয়ে যাওয়ার জেদ করছে তোকে, ইচ্ছে করছে তোকে বুকে লুকিয়ে নেই। বাবা, মাম্মাম, তোমরা এমনটা করলে আমি কিন্তু যাব না। পরে আদ্রিত আবার সুইসাইড করতে নিলে দায়ভার কিন্তু তোমাদের। এমনিই কাঁদিয়ে আমার এত টাকার মেকআপ নষ্ট করছ। আখির কথায় সবাই হেসে ফেলে। আহিল ওর কান মুড়ো দিয়ে বলল, ওই বাটপার ওয়াটারপ্রুফ মেকআপ করিয়ে ডং করছিস। বাবা মনে আছে তোমার ডাক্তার যখন ওকে এনে তোমার কোলে দিয়েছিল তখন ওর সাথে সাথে হিসু করে দিয়েছিল। ভাইয়া আমি তোকে ছাড়ব না। মাম্মাম বাঁচাও আমায়। নিজের বিয়ের দিনও শেওলা গাছের পেতনি পড়েছে গেছে আমার পিছন, বাঁচাও আমায়। দাঁড়া এখনই তোর ঘাড় মটকাব। ওরে থামো তোরা, এই পাগল মেয়েটা আমার কখনো শুধরাবে না। হাসতে হাসতে বললেন আখির মাম্মাম। সবাই হাসতে লাগল। বিয়েটা একটা কনভেনশন হলে রাখা হয়েছে। বরের সাজে আদ্রিতকে দেখে তার বাবা মায়ের মন জুড়িয়ে গেল। আদ্রিত বাবা মাকে সালাম করে নিল। দুজনই দোয়া করলেন তাকে। জলদি করে চল, আখি মাকে ঘরের লক্ষ্মী করে ঘরে নিয়ে আসি। হয়েছে আর ডং করতে হবে না তোমায়, যা করেছ। আমার ছেলেটাকে মারতে বসেছিলে আর এখন ডং করা হচ্ছে। অভিনয় করা বন্ধ করো আরিয়ান। আমার আখি মা আমার জন্য আসছে এখানে, তোমার কিছুই হয় না ও। শায়লা আমার কথাটা তো শুনো। আদ্রিত চলে আয় জলদি, আমি দেখি কোনো দিকে কিছু কম পড়েছে কিনা। দেখলি তো তোর মা কিভাবে চলে গেল। ভুল করে গেছি, ক্ষমা করা কি যায় না? চিন্তা করো না বাবা, আমি মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা চলো, আমিও কথা বলবো মায়ের সাথে। সিয়াম তুমি মিহিরকে নিয়ে আসো, আমি নিশিকে নিয়ে যাই। আদ্রিত বরের গাড়িতে উঠবে তখনই কোথাও হতে ছোটে এলো রিঙ্কি। আদ্রিতকে জড়িয়ে ধরতে যাবে তার আগে আদ্রিত সরে দাঁড়াল। শায়লা বেগম তার দিকে এগিয়ে যেতে নিলে উনাকে আটকালো আদ্রিত। মা, আমি দেখছি। কি ব্যাপার? এখানে কি করছো তুমি রিঙ্কি? তুমি প্লিজ আখিকে বিয়ে করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি আদ্রিত। দেখো রিঙ্কি আমি তোমার ভালোবাসার সম্মান করি, কিন্তু আমি তার প্রতিদান দিতে পারবো না। আমি আখিকে খুব ভালোবাসি। তুমি আমার কাছে যে ভালোবাসা চাও তা তোমাকে তো কি কাউকেই দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার ভালোবাসায় শুধু আখির রাজত্ব। আশা করি বুঝবে তুমি যথেষ্ট ম্যাচিওর, এছাড়াও অ্যাডাল্ট। আমার থেকেও ভালো কেউ পেয়ে যাবে তুমি দোয়া করি আল্লাহর কাছে। চলি। আদ্রিত গাড়িতে উঠে চলে গেল। রিঙ্কি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। আখি কনভেনশন হলের সামনে নামবে তখনই তার সামনে প্রকট হল আদৃশ। কাকুতি ভরা স্বরে বলল, আখি শেষবারের জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। চলে আসো আমার জীবনে। আমি আমার ভাগের সাজা পেয়ে গেছি কিন্তু আর সইতে পারবো না তোমার দূরত্ব। আমি পাগল হয়ে যাব আখি তোমাকে ছাড়া। আর সাজা দিও না আমায়, সেই ভুল আর আমি করব না আবার। ফিরে আসো আমার জীবনে। আজ আখি একদম শান্ত গলায় জবাব দিল, জানো আদৃশ যে যা করবে প্রতিদানস্বরূপ তাই পায়।
আজ তুমি আমার কাছে নিজের জীবনে দ্বিতীয় সুযোগ চেয়ে নিচ্ছ ভালোবাসার ভিক্ষে, কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি একবার। সোজাই জীবনে নিয়ে আসলে কাউকে, অনায়াসে জীবনে নতুন রং ভরে নিলে, আমাকে সোফায় বসিয়ে রেখে অন্যের সাথে রাত কাটানোর সুবিধায় কক্ষের দরজা বন্ধ করলে, আমার চোখের সামনে রঙিন রাত পার করলে, অন্যের দেওয়া ভালোবাসার চিহ্ন শরীরে নিয়ে আমার সামনে এলে। কখনো কি ভেবেছ, সেই মুহূর্তে তোমার শরীরে হৃদিকার ভালোবাসার দেওয়া দাগগুলো কতটা পীড়া দান করেছিল আমার মনে? আজ যখন আমি অন্যের হতে যাচ্ছি তবে তা বড্ড পেরেশান করছে তোমায়। ভেবেছ কখনো আমি কিভাবে তোমাকে অন্যের সাথে মেনে নিয়েছি? তবুও তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবা যেত, কিন্তু এখন তার কোনো সুযোগই নেই। তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছ। যে ভালোবাসা সহিত আমি তোমার সাথে ছিলাম তা ছিল শুধু এক মিথ্যে, আদ্রিতের ভালোবাসার অংশ মিথ্যে দিয়ে ঢেকে তুমি নিজের করে নিয়েছিলে। কিন্তু আজ তা আবারও সত্য মানুষের নিকট পৌঁছে গেল। আমি আদ্রিতকে ভালোবেসেছিলাম, বাসি আর আজীবন ভালোবাসব। মাঝখান থেকে তুমি ছিলে শুধুই একটা ভুল মাত্র। আজ আমাদের বিয়ের দিন আদৃশ, তাই আমিও তোমার উপর হাত তুলতে চাইছি না। যতই হোক তোমার জন্য আমি ওকে হারিয়ে গেলেও তোমার জন্যই আবার ফিরে পেয়েছি। আমাদের জন্য দোয়া করতে না পারলেও দূরে থাকবে আশা করি, কারণ পাশে আসার চেষ্টা করলেও আখিকে পাবে না। ও এখন শুধুই আমার। আদৃত বরের বেশে বেরিয়ে এসে আখির হাত ধরে কথাগুলো আদৃশের উদ্দেশ্যে বলে আখিকে নিয়ে চলে যায় ভিতরে। আদৃশ অসহায়ের মতো দাঁড়িয়ে থাকল বাহিরে। চলবে।